সৎ মায়ের অত্যাচারে খালি পেটে যে ছেলেটি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আজ তার কোম্পানিকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। 10 বছর বয়সে রেল স্টেশনে কুলির কাজ করা ছেলেটি আজ প্রতি বছরে 1000 কোটি টাকা লেনদেনের স্বপ্ন দেখে। সাফল্য মাত্র 3 অক্ষরের একটি শব্দ, অথচ এই একটি ছোট্ট শব্দের জন্য পৃথিবীর সমস্ত মানুষ হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে। ছুটতে ছুটতে কেউ এগিয়ে যাচ্ছে, আবার কেউ বা একটু দাঁড়িয়ে দম নিয়ে আবার ছুটতে শুরু করছে। সিঙ্গারা বিক্রি করে 600 কোটি টাকার মালিক। অবিশ্বাস্য হলেও সত্য, নিধি সিং ও শিখরবীর সিং নামে এই দুইজন মিলে শুধুমাত্র সিঙ্গারা বিক্রি করে 600 কোটি টাকার কোম্পানি দাঁড় করিয়েছেন। আগেই বলে রাখি, সিঙ্গারাকে হিন্দিতে বলা হয় সামোসা। তাদের কোম্পানির নাম সামোসা সিং। নিধি ও শিখর দুজন স্বামী স্ত্রী, দুজনই বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু নিয়তি তাদের জন্য অন্য কিছুই প্ল্যান করে রেখেছিল। শিখর একদিন বাইরে খেতে গিয়ে লক্ষ্য করে ইন্ডিয়ান মানুষদের কাছে সামোসা খুবই জনপ্রিয় একটি খাবার, তবে এই সামোসা সবাই রাস্তার অস্বাস্থ্যকর দোকান থেকেই কিনে খায়। সামোসার অনেক চাহিদা থাকা সত্ত্বেও এই ব্যবসার কোনো প্রফেশনালিজম নেই। এ ব্যাপারে কিছুটা রিসার্চ করার পর শিখর জানতে পারে যে ইন্ডিয়াতে প্রতিদিন 600 লাখ পিস সামোসা বিক্রি হয়, কিন্তু এই পুরো মার্কেটটাই অগোছালো। যেমন পিৎজা বার্গারের জন্য বড় বড় আউটলেট আছে যেখানে হাইজিন মেনটেন করে প্রফেশনালি এগুলো বিক্রি করা হয়, কিন্তু সামোসার তেমন কোনো আউটলেট বা ফ্র্যাঞ্চাইজি নেই। অর্থাৎ যদি তারা এই ধরনের একটি কোম্পানি খুলে বসে, তবে তাদের তেমন কোনো কম্পিটিটরও থাকবে না। ব্যাস আর কি। প্রায় 1.5 বছরের রিসার্চ ও প্ল্যানিং এর পর নিধি ও শিখর বেঙ্গালুরুতে নিজেদের প্রথম দোকান খুলে বসে। তাদের সামোসাগুলো দেখতে ও স্বাদে রাস্তার সামোসার থেকে ছিল খানিকটা ভিন্ন। তার সাথে তারা সামোসার অনেক ভিন্ন ভিন্ন ফ্লেভারও লঞ্চ করে, তবে সামোসার দামটা ঠিক রাস্তার দোকানিদের মতোই রাখে। আর দেখতে দেখতে তাদের বিজনেস সাকসেসফুল হয়ে যায়। আর আজকের দিনে সামোসা সিং এর আউটলেট সারা দেশে ছড়িয়ে পড়েছে, আর তাদের প্রতি বছর প্রায় 600 কোটি টাকার টার্নওভার হয়, যা সত্যি অবিশ্বাস্য। সিঙ্গারা বিক্রি করেও যে কোটিপতি হওয়া যায়, তা হয়তো এদেরকে না দেখলে বুঝতেই পারতাম না। রেণুকা আরাধ্যা। কখনো কি কেউ ভেবেছিল যার ছোট্টবেলায় চলার মতো টাকা ছিল না, এমনকি 10ম শ্রেণীতে যে ফেল করেছিল, সে আজ 50 কোটি টাকা মূল্যের কোম্পানি দাঁড় করিয়ে দেবে? তার কারণেই আজ বহু মানুষের সংসার চলে। বলছে বেঙ্গালুরুর রেণুকা আরাধ্যার কথা। রেণুকার বাবা ছিলেন একজন পুরোহিত, কিন্তু তিনি এর জন্য কোনো টাকা পেতেন না। তাহলে তাদের সংসার কিভাবে চলতো? তাই তো আসলে পুজো পাঠ শেষে রেণুকা আর তার বাবা বেরিয়ে যেতেন ভিক্ষা করতে। যদিও তারা টাকা নিতেন না, তারা মানুষের কাছ থেকে চাল, আটা, ডালের ভিক্ষা করতেন। তারপর সেই চাল ডাল তারা পাশের বাজারে বিক্রি করতেন। এতে যেই কয় টাকা পেতেন তা দিয়ে খুব কষ্টে তাদের দিন চলতো। যখন রেণুকা ক্লাস 6-এ পড়েন, তখন তার বাবা তাকে কাজে দিয়ে দেন যেন সংসারে কিছু টাকা আসে। রেণুকা এক বৃদ্ধ লোকের সেবা করতেন। সেই বৃদ্ধ লোকটির চর্মরোগ ছিল। রেণুকা তাকে গোসল করাতেন, তার গায়ে মলম লাগিয়ে দিতেন, বলতে গেলে অসুস্থ মানুষটির সেবা করতেন। কিন্তু এর কয়েক মাস পর তার বাবা মারা যান। তখন পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ে রেণুকার উপর, যার কারণে সে 10ম শ্রেণীতে ফেল করে বসে। এরপর সে লেখাপড়া ছেড়ে সুইপারের কাজ শুরু করে দেয়। সাথে তিনি দিনমজুরের কাজও করতে থাকে। যদিও এর মধ্যে তিনি খারাপ সঙ্গে পড়ে মদ জুয়ার নেশায় জড়িয়ে যান, কিন্তু তিনি খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে আসতে সক্ষম হন। এরপর কখনো তিনি গার্ডের কাজ করেছেন, তো কখনো প্লাস্টিক ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করেছেন। সেই সময় তিনি বিয়েও করেন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। তার ওয়াইফও তার সাথে দিনমজুরের কাজ শুরু করে, কিন্তু কষ্ট যেন তার পিছুই ছাড়ছিল না। এমনকি তিনি 15 টাকা প্রতি গাছের হিসেবে নারকেল পেরে দিতেন। এমন ভাবেই তার দিন কাটতে শুরু করে। এরপর তিনি ঠিক করেন ব্যবসা করবেন। 30,000 টাকা জমিয়ে শুরু করেন নিজস্ব ব্যবসা, কিন্তু সেখানেও লস হয়। এরপরও তিনি হাল ছাড়েননি। এবার শুরু করেন ড্রাইভারের কাজ, যদিও সেটিও সহজ ছিল না। তিনি বিয়ের আংটি বন্ধক রেখে ড্রাইভিং শেখেন। এরপর তিনি প্রথম যে কোম্পানিতে ড্রাইভারের কাজ নেন, সেখানে কিছুদিনের মধ্যে তিনি কার অ্যাক্সিডেন্ট করে কাজ হারান। এরপর তিনি আরেকটি কোম্পানিতে ড্রাইভারের কাজ নেন। সেখানে তিনি ট্যুরিস্টদের নিয়ে ড্রাইভ করতেন এবং ট্যুরিস্টদের কাছ থেকে ভালো বকশিস পেতেন। সেই বকশিস তিনি জমিয়ে রাখতেন। 2001 সালে তিনি 4টি ট্যাক্সি কিনে ফেলেন এবং এর কিছুদিন পর তিনি খবর পান একটি গাড়ির কোম্পানি বিক্রি হচ্ছে। 6.5 লক্ষ টাকা খরচ করে তিনি সেই কোম্পানিটি কিনে নেন, যার জন্য তিনি তার কিছু গাড়িও বিক্রি করে দিয়েছিলেন। আর এখান থেকেই তার উত্থান শুরু। 2018 সালের মধ্যে তিনি 1300-র বেশি ট্যাক্সি নামান। ওনার কোম্পানির নাম রাখেন প্রবাসী ক্যাব প্রাইভেট লিমিটেড। পুরো ভারতে তার পপুলারিটি এখন তুঙ্গে আছে। দিনমজুর থেকে কোটি টাকার কোম্পানির মালিক হয়ে দাঁড়িয়েছেন।
চা বিক্রি করে 100 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি। অভিনব দুবে নামের 25 বছর বয়সী এই ছেলেটি শুধুমাত্র চা বিক্রি করে 100 কোটি টাকার মালিক হয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়া বাংলাদেশের চা যে কতটা পপুলার সেটা তো বলাই বাহুল্য। এখানে পানির পরে যেই পানীয় স্থান সেটাই হচ্ছে 1 কাপ গরম গরম চা। দিনের শুরুতে যেমন আমরা এই চায়ের চুমুক দেই, তেমনি সারাদিনের ধকল কাটিয়ে স্কুল কলেজ বা অফিস শেষেও এই চা আমাদের প্রিয় সঙ্গী। আর এই ব্যাপারটাকে মাথায় রেখে অনেক বড় এক রিস্ক নিয়ে অনুভব দুবে তার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে তাদের প্রথম চায়ের দোকানটি একটি গার্লস হস্টেলের সামনে খুলে বসে, কারণ সেখানে স্বাভাবিকভাবেই ছেলেরা বেশি যায় আর টিনের ছেলেমেয়েরা যেন আড্ডা দেওয়ার জন্য একটি সুন্দর পরিবেশ পায় সেটা মাথায় রেখে অনুভব তাদের প্রথম আউটলেটটি সাজায়। আর তাদের বিজনেসের প্রথম দিন সবাইকে ফ্রিতে চা খাওয়ায় প্রমোশনের জন্য। ব্যাস আর কি, আস্তে আস্তে তারা সফলতার সিঁড়ি বেয়ে উঠতে থাকে। আর আজ তাদের কোম্পানি চায় সুট্টাবার ফ্র্যাঞ্চাইজির প্রায় 165টি আউটলেট আছে পুরো ইন্ডিয়া জুড়ে। আর আজ তাদের কাস্টমারদের সংখ্যা প্রায় 18 লক্ষ। তাদের এই কোম্পানি আজ 100 কোটি টাকার মালিক। তবে তার এই জার্নি মোটেও সহজ ছিল না। ক্লাস 8 অবধি গ্রামে পড়াশোনা করা এই ছেলেকে তার বাবা মা অনেক স্বপ্ন নিয়ে শহরে পাঠিয়েছিল পড়াশোনা শেষ করে একজন সরকারি অফিসার হওয়ার জন্য। কিন্তু যখন ছেলেটি এগুলো বাদ দিয়ে চায়ের দোকান খোলে তখন কেউ তাকে সাপোর্ট করেনি, অনেক কটাক্ষ শুনতে হয়েছে তাকে। কিন্তু অনুভবের নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। সে কারো দিকে না তাকিয়ে নিজের মনের কথা শুনে কাজ করে গেছে। আর আজ তিনি ইন্ডিয়ার অন্যতম সবচাইতে সফল এন্টারপ্রেনারদের মধ্যে একজন। দলীপ সিংহ রানা, গোটা দুনিয়া তাকে দ্য গ্রেট খালি হিসেবেই চেনে। ভারতের হিমাচল প্রদেশের একটি গরিব পরিবারের ছেলে কিভাবে দ্য গ্রেট খালি হয়ে উঠলেন, আসলে তার এই গ্রেট হওয়ার পেছনে যে কাহিনী রয়েছে তা শুনলে তাজ্জব হয়ে যেতে হবে। হিমাচলের সিরমল জেলার ধীরাইনা গ্রামের এক গরিব পাঞ্জাবি রাজপুত পরিবারের জন্ম খালির। দুনিয়া তাকে খালি হিসেবে চিনলেও তার আসল নাম দলীপ সিংহ রানা। সেই দলীপ ছিলেন WWE-র এক খ্যাতনামা মুখ, ভারতের প্রথম কুস্তিগির যিনি WWE তে অংশ নিয়েছিলেন। খালির ছোটবেলায় এমনও দিন গেছে যে 2.5 টাকা স্কুলের ফি দেওয়ার মতো সামর্থ্য ছিল না তার পরিবারের। সাল 1979, সে বছর প্রচুর গরম ছিল, ফলে তার পরিবার ফসলের যে চাষ করেছিল সব শুকিয়ে যায়। পরিবারের হাতে টাকা ছিল না, ফলে স্কুলের ফিও দিতে পারেনি। আর ফি দিতে না পারার কারণে স্কুল থেকে বের করে দেওয়া হয় তাকে। স্কুলের শিক্ষক অন্য ছাত্রদের সামনে তাকে অপমান করেছিলেন। বইতে খালি এক প্রসঙ্গে লিখেছেন, সেই দিন খুব খারাপ লেগেছিল তার। স্কুলের সহপাঠীরাও হাসি ঠাট্টা করতে শুরু করে। আর এরপরই খালি সিদ্ধান্ত নেন আর স্কুলে যাবেন না। স্কুলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিনমজুরের কাজে লেগে পড়েন তিনি। দিনমজুরের কাজ করার পাশাপাশি বাবার চাষের কাজেও সাহায্য করতেন। মাত্র 8 বছর বয়স থেকে দিনমজুরের কাজ শুরু করেন তিনি। এর জন্য মজুরি হিসেবে দৈনিক মাত্র 5 টাকা পেতেন। আর এই 5 টাকাই ছিল সেই একরত্তি ছেলের কাছে বহু মূল্যবান। খালিরা 7 ভাই বোন। ছোটবেলায় খালি অ্যাক্রোমেগালি নামক এক দুর্লভ রোগের শিকার হন। তারপর থেকেই তার চেহারায় পরিবর্তন আসতে শুরু করে। এই রোগের বিশেষত্ব হলো দেহের আকৃতি বিশাল হয়ে যায়, মুখ লম্বাকৃতির হতে থাকে। তার বিশাল চেহারার জন্য খালি এরপর সিমলাতে নিরাপত্তারক্ষীর কাজও পান। আর এই কাজ করার সময় এক পুলিশ অধিকারীর চোখে পড়েন তিনি। 1993 সালে পাঞ্জাব পুলিশে যোগ দেন তিনি। তবে পুলিশ নয়, কুস্তিগির হওয়ার লক্ষ্য ছিল খালির। তাই জলন্ধরে পৌঁছেই জিমে ঢোকেন, নিজেকে কুস্তিগির হিসেবে প্রস্তুত করেন। 1997 ও 1998 সালে পরপর 2 বার মিস্টার ইন্ডিয়া হন তিনি। এরপরেই যুক্তরাষ্ট্র থেকে স্পেশাল রেসলিং ট্রেনিং এর জন্য ডাক পান তিনি। 2000 সালে প্রথম পেশাদার রেসলার হিসেবে জায়ান্ট সিংহ নামে অল প্রো রেসলিং এ নামেন তিনি। 2006 প্রথম ভারতীয় পেশাদার রেসলার হিসেবে WWE-র সঙ্গে চুক্তিবদ্ধ হন। 2007 সালে ওয়ার্ল্ড হেভিওয়েট বিভাগে WWE চ্যাম্পিয়ন হন তিনি। এই মুহূর্তে বছরভর WWE থেকে বেতন পান প্রায় 7 কোটি টাকা, যা বাংলাদেশি মুদ্রায় 8 কোটি 33 লক্ষ টাকা। আর বোনাস পান 2 কোটি 14 লক্ষ টাকা, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি 58 লক্ষ টাকা। এছাড়া ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট 18 লক্ষ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 21 লক্ষ 42 হাজার টাকার মতো। 1009 বার ব্যর্থ হয়ে আজ পৃথিবীর সবচাইতে বড় ফুড চেইন KFC-র মালিক। KFC-র প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের জীবনী কোনো সিনেমার গল্পের থেকে কম কিছু নয়। 5 বছর বয়সে সে তার বাবাকে হারায়। 16 বছর বয়সে টাকার অভাবে তাকে স্কুল ছাড়তে হয়। 17 বছর বয়সে তাকে অলরেডি 4টি জব থেকে বের করে দেওয়া হয়েছিল। 18 বছর বয়সে সে বিয়ে করে আর রেল রোড কন্ডাক্টরের একটি কাজ পায়। 19 বছর বয়সে সে একটি মেয়ের বাবা হয়।
20 বছর বয়সে তার বউ তাকে ডিভোর্স দিয়ে তাদের বাচ্চাকে সাথে নিয়ে ছেড়ে চলে যায়। 22 বছর বয়সে তিনি আর্মি জয়েন করেন এবং একটি ল স্কুলে ভর্তি হন। আর প্রতিটা ক্ষেত্রেই সে শুধু রিজেকশন ফেস করে। প্রতিটা জায়গা থেকেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তারপর সে একটি ইন্স্যুরেন্স সেলসম্যানের কাজ পায়, আর এই চাকরিটাও বেশি দিন টেকেনি। পরবর্তীতে সে একটি ছোট্ট রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজ পায়। 65 বছর বয়সে স্যান্ডার্স রিটায়ার করে। রিটায়ার করার পর সরকার থেকে সে $105 একটি চেক পায়। এখন এটাই ছিল তার ব্যর্থ জীবনের সামান্য পুঁজি, যেটা দিয়ে তার পক্ষে 1 মাসও চলা সম্ভব না। বৃদ্ধ, ব্যর্থ এবং ক্লান্ত স্যান্ডার্স ভাবতে থাকে এখন সে কি করবে, কিভাবে সে টিকে থাকবে। কোনো পথ দেখতে না পেয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় সে। একটি গাছের নিচে বসে সে একটি সুইসাইড নোট লিখতে বসে, কিন্তু হঠাৎ তার মনে হয় সুইসাইড নোট না লিখে এই জীবনে সে কি কি অর্জন করতে পারত সেটা লিখবে। তখন সে রিয়েলাইজ করে যে সে সারা জীবনে কিছুই অর্জন করেনি, আর মৃত্যুর আগে তার কিছু একটা অর্জন করতেই হবে। সে এটা জানতো যে আর কিছু না পারলেও সে খুব ভালো রান্না করতে পারে। যেমন ভাবা তেমন কাজ। সে তার এক বন্ধুর কাছ থেকে $87 ধার নিয়ে কিছু সদাইপাতি আর একটি ফ্রাই প্যান কিনে নেয়। কিছু চিকেন ফ্রাই তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতে শুরু করেন। তার পাশাপাশি সে বিভিন্ন রেস্টুরেন্টেও তার চিকেন ফ্রাই সাপ্লাই করার চেষ্টা করে। আর এবারও প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে সে প্রায় 1009 বার রিজেক্টেড হন, কিন্তু 1010 বারের বেলায় একটি রেস্টুরেন্ট তার ফ্রাইড চিকেন রেসিপি অ্যাকসেপ্ট করে। আর এভাবেই তৈরি হয় কেনটাকি ফ্রাইড চিকেন, অর্থাৎ KFC। 88 বছর বয়সে কর্নেল স্যান্ডার্স মাল্টি বিলিয়নিয়ার হয়ে যান, আর তার KFC এই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুড চেইনের আখ্যা পায়। তার জীবনী আমাদেরকে এটাই শেখায়, যার সারা জীবনটা ব্যর্থতায় ভরা, সে যদি এত বড় হতে পারে তাহলে আমরাও পারবো। শুধু মনের মধ্যে থাকতে হবে প্রবল ইচ্ছা শক্তি। লুই ভিটন ব্যাগ চেনে না এমন মানুষ খুব কম আছে। এটি খুবই জনপ্রিয় একটি কোম্পানি, কিন্তু আপনি কি জানেন এটি শুধু একটি ব্র্যান্ডই নয়, বরং লুই ভিটন বিশাল এই ব্র্যান্ড প্রতিষ্ঠাতার নাম, যার কাছে ছোটবেলায় মাথা গোজার ঠাঁইও ছিল না। সে আজ তার $30 মিলিয়ন মানে 22 লক্ষ কোটি টাকা কোম্পানি আছে। লুই ভিটন যখন ছোট ছিলেন তখন তার মা মারা যায়। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে। এরপরই তার উপর শুরু হয় সৎ মায়ের অতিষ্ঠ অত্যাচার। 13 বছর বয়সে তার বাসায় টেকা মুশকিল হয়ে দাঁড়ায়। শেষমেশ বাড়ি ছেড়ে দিয়ে তিনি চলে যায় প্যারিসে, আর সেখানেই কিছু আর্টিস্টের সন্ধান পান, যাদের কাছ থেকে তিনি মেটাল, লাঠি, পাথর ও ফেব্রিক্সের কাজ শিখে নেন। যখন তিনি নানা ধরনের ব্যাগ বানাতেন তখন সে একটি সিঙ্গেল খাটে কত মাস যে থেকেছেন তার কোনো হিসাব নেই, কিন্তু তিনি কঠোর পরিশ্রম করে গেছেন। আর তার এই কঠোর পরিশ্রমের জন্য কিছুদিনের মধ্যেই তার প্রোডাক্টগুলো পুরো প্যারিসে পপুলার হতে থাকে। তার পপুলারিটি এতই বেড়ে যায় যে ফ্রান্সের রানী তাকে পার্সোনাল বক্স মেকার বানিয়ে নেন। 1 বছর রানীর জন্য কাজ করার পর তিনি নিজের শোরুম খোলেন, যা আজ এলভি নামে পরিচিত। প্রথম তিনি ব্যাগগুলোতে লেদার ব্যবহার করতেন, কিন্তু ব্যাগগুলো একটির উপর আরেকটি রাখার কারণে লেদারের সমস্যা দেখা দেয়। এরপর উনি লেদারের পরিবর্তে ক্যানভাসের ব্যবহার শুরু করেন। এতে বাক্সের সৌন্দর্য তো বেড়েই যায়, সাথে তার এই ইউনিক আইডিয়ার জন্য তার পপুলারিটি আরো অনেক বেড়ে যায়। তারপর লুইয়ের ছেলে তাকে ব্যাগের মধ্যে লক লাগানোর আইডিয়া দেন, আর এই আইডিয়াটিও বেশ ভালো কাজ করে। সবাই তাদের ব্যাগ আরো বেশি পছন্দ করতে থাকে। এভাবে দেখতে দেখতে লুই ভিটন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হয়। কথায় আছে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হবে। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হলো প্রবল ইচ্ছে শক্তি এবং কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন না একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছবে। যার বাস্তব উদাহরণ হলো এই মানুষ, যাদের কিনা কিছুই ছিল না আর আজ তাদের নেই। এমন জিনিস খুঁজে পাওয়া মুশকিল। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।